নমস্কার। সাঁঝবেলাতে তোমার সুরে সুরে সায়ন্তনের আড্ডায় তোমাদের সকলকে স্বাগত জানাই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে সারা দেশে বিদেশে সর্বত্র, আর তার সঙ্গে কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মদিন পালিত হচ্ছে একই সঙ্গে মহাসমারোহে। সেই কারণে এই সময়টা অর্থাৎ মে মাসের যে সময়টা আমরা রয়েছি, সেই সময় রবীন্দ্র এবং নজরুল এই দুই বিশিষ্ট কবিকে নিয়েই আমাদের পথ চলা। আর আজকে আমাদের স্টুডিওতে আমাদের অতিথি শিল্পী হিসেবে এসেছে ডক্টর আরাত্রিকা ভট্টাচার্য। স্বাগত জানাই তোমাকে আরাত্রিকা। আরাত্রিকার গানেই আজকে আমরা থাকবো এবং রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামকে নিয়ে এবং কথায় গানে আমাদের আজকের অনুষ্ঠান, আজকের পর্ব চলবে। সঙ্গে অবশ্যই রয়েছেন দেবাশিস সাহা কিবোর্ডে, যাকে ছাড়া এই অনুষ্ঠানটা একেবারেই অসম্ভব। একেবারেই আমি আরাত্রিকার কাছে যাব এবং আরাত্রিকার মুখ থেকে শুনে নেব কিছু কথা, আর আরাত্রিকা গান দিয়েই আজকের অনুষ্ঠান শুরু হবে। হৃদয়ের একুল কুল দুকুল ভেসে যায়, হায় সজনী উথলে নয়ন বাড়ি। হৃদয়ের একুল কুল দুকুল ভেসে যায়, সজনী উথলে নয়ন বাড়ি। যেদিকে দেখি ওগো সখী, যেদিকে দেখি ওগো সখী, কিছু আর চিনিতে না পারি। উথলে নয়ন বাড়ি। হৃদয়ের একুল কুল দুকুল ভেসে যায়, হায় সজনী উথলে নয়ন বাড়ি। পরাণে পড়ে আছে টান, ভরা নদীতে আসে বান। পরাণে পড়ে আছে টান, ভরা নদীতে আসে বান। আজকে কি ঘোর তুফান সজনী গো,
হৃদয় আপনি উদাস মরমে কিসের হুতাশ, হৃদয় আপনি উদাস মরমে কিসের হুতাশ, জানি না কি বাসনা কি বেদনা গো, কেমনে আপনা নিবারে, কেমনে আপনা নিবারে, হৃদয়ের একুল কুল দুকুল ভেসে যায়, হায় সজনী উথলে নয়ন বারে, যেদিকে যে দেখি ওগো সখী, যেদিকে যে দেখি ওগো সখী, কিছু আর চিনিতে না পারি, উথলে নয়ন বারে, হৃদয়ের একুল কুল দুকুল ভেসে যায়, হায় সজনী উথলে নয়ন বারে। অসম্ভব প্রিয় একটি গান রবীন্দ্রনাথের, এত ভালো লাগার গান। আমার মনে হয় দর্শকদের এই পর্বটি এত ভালো লাগবে এবং কেউই ক্যামেরার ওপার থেকে চলে যেতে পারবেন না। আরাত্রিকার গান আমাদের সকলের ভীষণ পছন্দের, আমার খুব পছন্দের শিল্পী, শুধু শিল্পী নয় মানুষও, আমার একেবারেই নিজের বোনের মতন। আরাত্রিকার কাছে একটু যাই, একটু জিজ্ঞেস করে নি ওকে ওর মিউজিক্যাল জার্নিটা কিভাবে শুরু হয়েছিল। প্রত্যেকের তো একটা শুরু থাকে, তোমারটা কিভাবে শুরু হয়েছিল? আমি জন্মেছিলাম গুজরাতে, আমার বাবা ইন্ডিয়ান এয়ারফোর্সে ছিলেন। তো আমার যখন 4 বছর বয়স তখন আমরা আর কি ওয়েস্ট বেঙ্গলে ফিরি। তো তখন থেকেই আর কি বাবা মায়ের ছোট থেকে ইচ্ছা ছিল আমাকে খুব ভালো কোথাও একটু গানটা ভালো করে শেখাবেন। তখন প্রথম শ্রুতিনন্দন এস্টাবলিশড হয় পণ্ডিতাচার্য চক্রবর্তীর। তো আমরা একেবারে শ্রুতিনন্দনে অডিশন দিয়ে শ্রুতিনন্দনের প্রথম যে বছর 1997 সেই সময় থেকেই আমার সাংগীতিক যাত্রা গুরুজির হাত ধরেই শুরু হয়। এবার শ্রুতিনন্দনের জন্য আমরা তখন বর্ধমানে থাকতাম এবং বর্ধমান থেকে প্রত্যেক সপ্তাহ আনতে আমার মা নিয়ে আসতেন শ্রুতিনন্দনে গান শেখানোর জন্য। এবার আসা যাওয়ার পথে তখন আমাদের ছেলেবেলা জুড়ে ছিল নেহেরু চিলড্রেন্স মিউজিয়াম। তো নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামে তখন বিভিন্ন রবীন্দ্রসঙ্গীতের কর্মশালা হতো। তো আমি আসা যাওয়ার পথে যে ট্রেনে আসতাম তার থেকে 2টো ট্রেন আগে আসতে হতো। তো প্রথমে নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামের ক্লাসটা অ্যাটেন্ড করে তারপর শ্রুতিনন্দন যেতাম। এটা প্রত্যেক সপ্তাহের একটা রিচুয়াল হয়ে গিয়েছিল। তো সেখান থেকে আমার বর্তমান গুরু, রবীন্দ্রসঙ্গীতের গুরু শ্রীমতী অপলা বসু সেনের সাথে আলাপ। যুগল স্কলারশিপে তখন শিখতাম না, কিন্তু পরপর 2 বছর ফার্স্ট হয়েছিলাম। উনি জাজ ছিলেন, সেখান থেকে আমাকে পছন্দ করেছিলেন। এবার সেই ক্লাস 5-6 থেকে সেই যে সাংগীতিক যাত্রা শুরু হলো, এখনো চলছে গুরু শিষ্যের পরম্পরা, এভাবেই গান চলেছে। বাহ, খুব সুন্দর করে ও বলেছে। এবং দুটো দিকেই, মানে একেবারে ক্লাসিক্যাল এবং রবীন্দ্রনাথ, এই দুটো দিকেই। এছাড়াও তুমি অন্য গানও তো যথেষ্ট পারদর্শী, সব গানই শুনতে পেয়েছি তোমার গলায়, সোশ্যাল মিডিয়াতে শুনতে পেয়েছি। অন্য গানও তো গাও? হ্যাঁ, গাই। আচ্ছা, ঠিক আছে, আমরা যাবো আরাত্রিকার পরের গানে, আবার ফিরে আসবো আড্ডায়। প্রচণ্ড গর্জনে আসলো কি দুর্দিন, দারুণ ঘন ঘটা অবিরল অশনি তর্জন। প্রচণ্ড গর্জনে আসলো কি দুর্দিন, দারুণ ঘন ঘটা
অবিরল অশনে তর্জন প্রচণ্ড গর্জনে ঘন ঘন দামিনী ভুজঙ্গ ক্ষত যামিনী ঘন ঘন দামিনী ভুজঙ্গ ক্ষত যামিনী অম্বর করেছে অন্ধ নয়নে অশ্রু বরেশন প্রচণ্ড গর্জনে আসল একি দুর্দিন দারুণ ঘন ঘটা অবিরল অশনে তর্জন প্রচণ্ড গর্জনে। ছাড়ো রে শঙ্কা জাগো ভীরু অলস আনন্দে জাগাও অন্তরে শক্তি। ছাড়ো রে শঙ্কা জাগো ভীরু অলস আনন্দে জাগাও অন্তরে শক্তি। অকুণ্ঠ আখি মেলি হের প্রশান্ত বিরাজিত অকুণ্ঠ আখি মেলি হের প্রশান্ত বিরাজিত মহাভয় মহাশনে অপরূপ মৃত্যুঞ্জয় রূপে ভয় হরণ প্রচণ্ড গর্জনে আসল একি দুর্দিন দারুণ ঘন ঘটা অবিরল অশনে তর্জন প্রচণ্ড গর্জনে। পূজা পর্যায়ে যে গানটি আরাত্রিকার কণ্ঠে শুনলাম সেই গানটি কিন্তু সহসা সকলের গলায় শুনতে পাই না। একটি অশ্রুত গানই এখন প্রায় অশ্রুতই হয়ে গেছে, অনেক গানই হ্যাঁ অল্পশ্রুত, অনেকেই গান না। তো ভারী ভালো লাগলো আরাত্রিকা এই গানটি শুনে, আর অসম্ভব সুন্দর করে গাইলে গানটা। তো একটা কথা জিজ্ঞেস করি যে তুমি এত যে ব্যস্ত থাকো, তোমার যে একটা কাজের জগৎ সম্পূর্ণ আলাদা, তো সে কীভাবে তুমি ব্যালেন্স করো? আর যদি একটু বলো তোমার কাজের জগৎ সম্পর্কেও সকলকে, তাহলে খুব ভালো হয়। আসলে গানের সাথে সাথে একাডেমিক্সটাও একসাথেই চলেছে। ছোটোবেলা থেকে মোটামুটি পড়াশোনা তো ভালো, মানে ভালো বলবো না, ঠিকঠাক ছিলাম। ওই যে এর আগে বলছিলাম না যে একটা দীর্ঘ ট্রেন যাত্রা ছিল আমার আর আমার মায়ের গান শিখতে আসার দরুন। তো এই ট্রেনেই আমার মূলত পড়াশোনাটা হতো। এবার তারপরে যেহেতু একাডেমিক্যালিও এগোনোর খুব ইচ্ছা ছিল, পিএইচডি কমপ্লিট করেছি প্রেসিডেন্সি থেকে, আর এখন সেন্ট জেভিয়ার্স কলেজ বর্ধমানের সোশ্যালজি ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তো অনেক বছর হয়ে গেল হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসেবে। ভালো লাগে আসলে, যেহেতু নিজে পড়াশুনো ভালোবাসি, নিজে রিসার্চের সাথেও থাকতে ভালোবাসি, তাই যে চাকরিতে একটা তৃপ্তি আছে সেই চাকরিটা ঠিক চাকরি মনে হয় না। সেটা একটা মানে ওই কাজটা করার জন্যই তো আমি জন্মেছি। মানে যখন প্রতিদিন কলেজে যাই, একটা ক্লাসে 40-50টা উৎসুক চোখ আমার দিকে তাকিয়ে থাকে, ওটা একটা ভীষণ মনের মধ্যে দায়িত্ববোধ তৈরি করে যে এরা তো এসেছে আমাকে শোনবার জন্য, তাই ওদের একটা আনফ্লিঞ্চিং অ্যাটেনশন আমার দিকে থাকবে নেক্সট 50 মিনিটস। তাই আমি যাই বলবো সেটা যেন ওদের জন্য মিনিংফুল হয়। ওরা যে টাইমটা, যে শ্রমটা, যে আস্থাটা রেখে মানে কলেজে পাঠাচ্ছে বাবা মায়েরা, সেটার যেন আমি ওয়ার্থ হই। এবার অনেক সময় মনে হয় যে কিভাবে ব্যালেন্স করব কলকাতা, বর্ধমান, চাকরি, গান, কিন্তু ওই প্রত্যেক দিন ওরা আমার দিকে তাকিয়ে আছে, এটাই আমাকে এগিয়ে নিয়ে যায়। মানে পেশা এবং নেশা দুটোই এক হলে যেটা হয় আর কি। আর গান তো আছেই ভেতরে। আসলে পড়াশোনাও একটা নিবিড় সাধনা, গানও তাই। আমার মনে হয় দুটোই খুব কনসেন্ট্রেশনের জন্য হেল্পফুল, তাই আমার কখনোই ওটা পরস্পর বিরোধী মনে হয়নি। তার মানে একেবারেই মা সব জায়গায় ভীষণভাবে জড়িয়ে আছেন। মানে মা ছাড়া কিছু হয়নি ছোটবেলা থেকে। আসলে আমাদের কারোরই জীবন কিন্তু মা ছাড়া এগোতে পারে না।
মায়ের শ্রম খুব বেশি আর কি, মানে ভীষণভাবেই, মানে আমার মা আমার সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িয়েছিল। আর হয় না, কিছু কিছু ক্ষেত্রে হয় যে বাবা বা মায়ের মধ্যে কেউ বহুদিন অসুস্থ বা বেড রিডেন, আমরা একটা মানে মানিয়ে নিই যে ঠিক আছে বহুদিন বেঁচে থাকতো, তাদের হয়তো অ্যাক্টিভ কোনো ফিজিক্যাল পার্টিসিপেশন আমাদের জীবনে নেই। কিন্তু আমার মায়ের মৃত্যুটা খুব অকস্মাৎ ছিল, মানে আগের দিনও সে মানে হই হই করে বেঁচেছে, খুবই সুন্দরী এবং খুবই অল্প বয়সে সে হঠাৎ 2018 সালে আমাদের ছেড়ে চলে যায়। তাই আমার বন্ধু বান্ধব, আমার গান, আমার কলেজ, আমার মানে স্কুল, সবাই মাকে ভীষণ চিনত, কারণ মানে আরাত্রিকা আসছে মানে আরাত্রিকার সাথে আরাত্রিকার মা আসছে, মানে আমাকে কখনো একা কোথাও দেখা যায়নি। অতএব আমার এত বছর ধরে সব জায়গায় যেখানে যেখানে গেছি মা সঙ্গে সঙ্গে যেতেন বলে সকলেই মাকে ভীষণ চিনত, মাকে খুব ভালোবাসতো। আর মা খুব মিশুকে, খুব মজা করতে পারেন এরকম ছিলেন। মা খুব সুন্দর গান গাইতেন, তো সবার সাথে খুব সুন্দর একটা বন্ধু হয়ে যেতেন আর কি। তো মায়ের চলে যাওয়াটা একটা বড় ধাক্কা এবং একটা হঠাৎ শূন্যতা জীবনে। কিন্তু মা তোমার সঙ্গেই আছেন, হ্যাঁ, এটা আমি বিশ্বাস করি। তোমার গানের মধ্যে এবং তোমার এই পড়াশোনার যে সাধনা তার মধ্যে নিশ্চয়ই রয়েছেন মা। হ্যাঁ, মানে এটা আমি পরবর্তীতেও ভেবেছি দিদি মা চলে যাওয়ার পরে, যে ছোটবেলা থেকে যখন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে একটা উদ্দেশ্য নিয়ে বড় করি, যে সে, আমরা তো একটা স্বপ্ন দেখি যে সে বড় হয়ে এরকম হবে বা সে এরকম গান গাইবে, তাই জন্যই তাকে এরকম কলেজে বা স্কুলে আমরা পড়াই বা এরকম জায়গায় গান গাওয়াই। তো সেই পথে চলতে চলতে যদি যে করাচ্ছে সে চলে যায়, তাহলে যার ওপর সেটা করা হচ্ছিল তার অনেক বড় দায়িত্ব থেকে যায়, যে আমি তো আমার বাবা মায়ের শ্রমটা বা ইচ্ছাটা বা সেই চোখে চকচক স্বপ্নটা দেখেছি, এবার মা ছাড়া আমাকেই নিজের মা হতে হবে, আমাকেই নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। মা ঠিক যেখানে হয়তো আমাকে পৌঁছে দিত, আমাকে নিজেকেই সেখানে পৌঁছতে হবে। একেবারেই। আরাত্রিকার কথায় কিন্তু আমারই ভীষণ কষ্ট হলো আর চোখে জল চলে আসছে। খুব খারাপ লাগে যখন এমনটা হয় আমাদের জীবনে। এমন অনেক ঘটনা ঘটে যেগুলো ঘটার দরকার ছিল না, তবু ঘটে যায়, এবং সেটা তো কিচ্ছু করার নেই, ঈশ্বরের অভিপ্রায় বলেই আমাদের মেনে নিতে হবে এবং এগিয়ে যেতে হবে। তবে আমি দেখতে পাই যে মেসোমশাইয়ের অসম্ভব সাপোর্ট রয়েছে, মেয়ের জন্য সারা দিন করছেন, এটা আমি সবসময় দেখতে পাই। এবং খুব অ্যাক্টিভ, ভীষণ অ্যাক্টিভ, হাসি খুশি, একেবারেই আমার বন্ধু একদম। মানে বাবা এবং মা দুজনে একেবারেই জড়িয়ে রয়েছে আরাত্রিকাকে। আরাত্রিকার সব স্বপ্ন একেবারেই সার্থক হবে, সব সময় হবে। এবং আমরা যাব আরাত্রিকার পরের গানে। পরিবেশটা একটু ভারী হয়ে গেছে, আবার হালকা হয়ে যাবে। আছিল শৈল শিখরে শিখরে তোমার লীলাস্থল, হে হে আকাশ বিহারী নিরদ বাহন চল। তুমি বরণে বরণে কিরণে কিরণে প্রাতে সন্ধ্যায় অরুণে হিরণে দিয়েছ ভাষায় পবনে পবনে স্বপন তরণী দল, দিয়েছ ভাষায় পবনে পবনে স্বপন তরণী দল, হে আকাশ বিহারী নিরদ বাহন চল। শেষে শ্যামল মাটির প্রেমে তুমি ভুলে এসেছিলে নেমে,
কবে বাঁধা পড়ে গেলে যেখানে ধরার গভীর তিমিরতন, শেষে শ্যামল মাটির প্রেমে তুমি ভুলে এসেছিলে নেমে। কবে বাঁধা পড়ে গেলে যেখানে ধরার গভীর তিমিরতন, আজ পাষাণ দুয়ার দিয়েছি টুটিয়া, কত যুগ পরে এসেছ ছুটিয়া। আজ পাষাণ দুয়ার দিয়েছি টুটিয়া, কত যুগ পরে এসেছ ছুটিয়া। নীল গগনের হারানো স্মরণ গানেতে সমুচ্ছল, হে হে আকাশ বিহারী নিরদ বাহন চল। আছিল শৈল শিখরে শিখরে তোমার লীলাস্থল, হে হে আকাশ বিহারী নিরদ বাহন চল। খুব সুন্দর শুনলাম আরাত্রিকা, খুব ভালো লাগলো। প্রত্যেকটি গানই একটু কম শোনা যায়, এটাও কিন্তু খুব বেশি শোনা যায় না। এটা আমার স্মৃতিতে রয়েছে, আমি দক্ষিণীতে শিখেছিলাম, আচ্ছা। তাই তোমার সাথে আমি একটু গুনগুন করেছি আর কি। খুব সুন্দর। আর রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের গানেই আজকে আমরা রয়েছি। রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে কাজী নজরুল ইসলামের সম্পর্কটা সুন্দর এবং মধুর ছিল বলেই জানা যায়। প্রায় ৩৮ বছরের ছোট ছিলেন কাজী নজরুল রবীন্দ্রনাথের চেয়ে। তার বিদ্রোহী কবিতা যখন প্রকাশিত হয়েছিল বিজলী পত্রিকায়, তখন কাজী নজরুল জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে এসেছিলেন, রবীন্দ্রনাথকে নিচ থেকে ডাকছিলেন খুব চিৎকার করে, যেটা কিনা রবীন্দ্রনাথের সাথে সেভাবে কেউ কথা বলতেন না। আপনারা তো জানেন, অসম্ভব স্নিগ্ধ, সৌম্য এবং প্রখর ব্যক্তিত্বের অধিকারী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে তেমন করে কথা বলার স্পর্ধা কারোরই ছিল না। নিচ থেকে গুরুজি বলে সম্বোধন করে খুব চিৎকার করছিলেন কাজী নজরুল এবং বলছিলেন, আজই তোমাকে আমি হত্যা করব। রবীন্দ্রনাথ কিন্তু একটু রেগে যাননি, খুব স্নেহ করতেন কাজী নজরুলকে, ডেকে নিয়েছিলেন উপরে ওনার বারান্দায় এবং সেখানে শুনেছিলেন বিদ্রোহী কবিতা। কবিকে বুকে জড়িয়ে ধরেছিলেন এবং বলেছিলেন, সত্যিই তুমি আমাকে হত্যা করতে পারো। এতটাই সুন্দর এবং স্নেহের সম্পর্ক ছিল এবং বহুবার তাদের দেখা হয়েছে। শান্তিনিকেতনে বহুবার নজরুল ছুটে গেছেন রবীন্দ্রনাথকে দেখতে এবং সম্পর্কটা খুব সুন্দর ছিল, মানে খুব উত্তক্ত করতেন রবীন্দ্রনাথকে, কিন্তু রবীন্দ্রনাথ স্নেহের বশে সেটা সহ্য করেছেন। আর এত প্রতিভাধর একজন কবিকে কবি বলে সম্মান দিয়েছেন, তার পাশে বসিয়েছেন বারবার কবির সভায়, এমনটাই জানতে পারি আমরা। তো এখন আমরা আরাত্রিকার কাছে একটা কাজী নজরুলের গানই শুনবো। বেশ। ওরে নীল যমুনার জল, বল রে মোরে বল, কোথায় ঘনশ্যাম আমার কৃষ্ণ ঘনশ্যাম। ওরে নীল যমুনার জল,
আমার কৃষ্ণ ঘন শ্যাম ওরে নীল যমুনার জল আমি বহু আশায় বুক বেঁধে যে এলাম আমি বহু আশায় বুক বেঁধে যে এলাম এলাম ব্রজধাম কৃষ্ণ ঘন শ্যাম ওরে নীল যমুনার জল তোর কোন কোলে কোন বনের মাঝে আমার কানুর বেনু বাজে তোর কোন কোলে কোন বনের মাঝে আমার কানুর বেনু বাজে আমি কোথায় গেলে শুনতে পাবো কোথায় গেলে শুনতে পাবো রাধা রাধা নাম আমি কোথায় গেলে শুনতে পাবো রাধা রাধা নাম ওরে নীল যমুনার জল আমি শুধাই ব্রজের ঘরে ঘরে কৃষ্ণ কোথায় বল কেন কেউ কহে না কথা হেরি সবার চোখে জল আমি শুধাই ব্রজের ঘরে ঘরে কৃষ্ণ কোথায় বল কেন কেউ কহে না কথা হেরি সবার চোখে জল বল রে আমার শ্যামল কোথায় কোন মথুরায় কোন দ্বারকায় বল রে আমার শ্যামল কোথায় কোন মথুরায় কোন দ্বারকায় বাজে বৃন্দাবনের কোন পথে তার নূপুর বিরাম বাজে বৃন্দাবনের কোন পথে তার নূপুর বিরাম কৃষ্ণ ঘন শ্যাম ওরে নীল যমুনার জল বল রে মোরে বল কোথায় ঘন শ্যাম আমার কৃষ্ণ ঘন শ্যাম ওরে নীল যমুনার
একেবারেই অসাধারণ একটি গানের পর্বে আজকে আমরা রয়েছি। আমি জানি যে আপনারা সকলে খুব উপভোগ করছেন অনুষ্ঠানটা, কারণ আরাত্রিকা আমাদের সকলের প্রাণের প্রিয় শিল্পী। খুব সুন্দর একটা নজরুল গীতিও আমাদের পরিবেশন করে শোনালো। আমি আবারও একটু বলি, রবীন্দ্রনাথ ঠাকুর তখন খ্যাতির মধ্য গগনে, আর তার চেয়ে অনেক ছোট কাজী নজরুল ইসলাম তখন স্বাধীনতা আন্দোলনের জন্যে গ্রেপ্তার হয়েছেন এবং প্রেসিডেন্সি জেলে রয়েছেন। রবীন্দ্রনাথ বসন্ত গীতিনাট্যটি কবি নজরুলকে উৎসর্গ করেছিলেন। সেই প্রথম তার পরিচিত বৃত্তের বাইরে গিয়ে তিনি একজন অপরিচিতকে তার বই উৎসর্গ করেন। তা অনেক মানুষ অনেক কথা বলেছিলেন তার জন্যে, কারণ সেই সময়ও কিন্তু সমালোচনার কোনো অভাব ছিল না, যেমন এখনও নেই, ঠিক তখনও কিন্তু সমালোচনা হতো। তো সেই প্রথম কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কবি নজরুল এই শব্দটা ব্যবহার করেছিলেন, তার বইতে লিখেছিলেন। এইভাবেই বড়রা যদি ছোটদের সম্মান দেন তাহলে বোধহয় চিত্রটা বদলে যায়, এবং রবীন্দ্রনাথ তার পথিকৃৎ ছিলেন। এবং আমরা আবারও যাব আরেকটি নজরুল সঙ্গীতে আরাত্রিকার কাছে। আরাত্রিকাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আজকে যে ও আমার ডাকে এখানে এসেছে। আগে ওকে ডেকেছিলাম কিন্তু ও সত্যি খুব ব্যস্ত থাকে, আবারও কিন্তু ওকে আসার আমন্ত্রণ জানাই। এবং ও নানান রকমের গান গায়, তাই অন্য গানও শুনতে চাইবো ওর কাছ থেকে। তো আরাত্রিকার যদি কিছু বলার থাকে বলতে পারো। কি বলবো, একটু ভালোবাসার ডাক। এখানে আমি আনুষ্ঠানিকভাবে কিছু বলতে পারি না, শুধু চাইবো যে এই যে সুন্দর উদ্যোগটা নিয়েছেন, এই যে এত ভালো ভালো গান আমরা প্রত্যেক সপ্তাহান্তে শিল্পীদের কাছ থেকে শুনছি, এই পরম্পরাটা যেন চলতে থাকে। ভালো গান যত আমরা মানুষের মধ্যে ছড়িয়ে দেব, সবাই ভালো থাকবে। একেবারেই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সুন্দর গানের চর্চার সঙ্গে থাকবেন, এটাই আশা করব। একেবারেই আরাত্রিকার গান দিয়েই অনুষ্ঠান শেষ করব আজকের। আপনার আপন যে জন খুঁজি তারে আমি আপনার যে আপন যে জন খুঁজি তারে আমি আপনার আমার আপনার যে আপন যে জন খুঁজি তারে আমি আপনার আমি শুনি যেন তার চরণের ধ্বনি শুনি যেন তার চরণের
তৃষিত আকাশে কাঁদে সে যত আকুলতি আসে, কভু সে চকর সুধা চোর আসে, কভু সে চকর সুধা চোর আসে। নিশীথে স্বপনে জোছনায় আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজে তারে আমি আপনার। আমারে মনের পিয়ালো তমালে হেরি তারে স্নেহ মেঘশ্যাম, আমারে মনের পিয়ালো তমালে হেরি তারে স্নেহ মেঘশ্যাম। অশনি আলোকে হেরি তারে ধীর, অশনি আলোকে হেরি তারে ধীর। বিজুরি ও জল অভিরা, আমারি রচিত কাননে বসিয়া পরাণ পিয়ারে মালিকা রচিয়া, আমারি মনের কাননে বসিয়া পরাণ পিয়ারে মালিকা রচিয়া। শ্যামলা সহসা দেখিনু জাগিয়া, শ্যামলা সহসা দেখিনু জাগিয়া। আপনারি গলে দোলে হায় আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজে তারে আমি আপনায়। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজে তারে আমি আপনায়। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি। আমার তিয়াসে বাসনায় আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজে তারে আমি আপনায়। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজে তারে আমি, খুঁজে তারে আমি, খুঁজে তারে আমি।